আচ্ছা, একটু ভাবুন তো, আজ থেকে ঠিক ৬ মাস পর আমাদের অর্থনৈতিক জীবনটা যদি পুরোপুরি পাল্টে যায়, মানে মাস মাইনের ওপর ওই যে একটা টেনশন, ওটা থেকে বেরিয়ে এসে সত্যিকারের আর্থিক স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়া, না, এটা কোনো স্বপ্ন বা অসম্ভব কল্পনা নয়। এটা আসলে একটা সুস্পষ্ট মাসভিত্তিক পরিকল্পনা। চলুন, আজ আমরা সেই পরিকল্পনার প্রতিটি ধাপ এক এক করে দেখব। একটা খুব কমন ভুল ধারণা কিন্তু আমাদের মাথায় গেঁথে দেওয়া হয়েছে, তাই না? যে অনেক টাকা আয় না করলে বা ৬ অঙ্কের বেতন না হলে নাকি ধনী হওয়া যায় না। কিন্তু সত্যি কথাটা কি জানেন? আর্থিক স্বাধীনতার আসল চাবিকাঠিটা কিন্তু আয়ের পরিমাণে নেই, আছে টাকা ম্যানেজ করার কৌশলের মধ্যে। যারা সত্যিই ধনী তারা কিন্তু টাকার পেছনে ছোটেন না, বরং তারা এমন একটা সিস্টেম বানিয়ে ফেলেন যা তাদের হয়ে টাকা আয় করতে থাকে। এই যে টাইমলাইনটা দেখছেন, এটা কিন্তু শুধু কয়েকটা মাসের লিস্ট না, এটা হাজার হাজার মানুষের জন্য কাজ করা একটা প্রমাণিত মুক্তির রোডম্যাপ। প্রত্যেকটা মাস একটা করে নতুন দরজা খুলবে, যা আমাদের এই মাস মাইনের ওপর নির্ভর করে চলার জীবন থেকে বের করে সত্যিকারের সম্পদ তৈরির দিকে নিয়ে যাবে। তো আর দেরি কেন, চলুন প্রথম পদক্ষেপটা নেওয়া যাক। যে কোনো বড় বদলের শুরুটা কিন্তু হয় ভেতর থেকে, তাই না? আর এই প্রথম মাসটা, এটা শুধু টাকা পয়সার হিসেব করার মাস নয়, এটা তার থেকেও অনেক বড় কিছু। এটা হলো আমাদের মনের ভেতরের ভয় আর সবকিছু এড়িয়ে চলার যে অভ্যাস, সেটাকে জয় করার মাস। কারণ সত্যি বলতে আমাদের সবচেয়ে বড় আর্থিক শত্রু কিন্তু বাইরে কেউ নয়, আমাদের ভেতরেই লুকিয়ে থাকে। আর এই যাত্রার প্রথম আর সবচেয়ে বড় বাধাটার নাম হলো অস্ট্রিচ এফেক্ট। নামটা শুনেছেন নিশ্চয়ই। ঠিক যেমন উট পাখি বিপদ দেখলে বালিতে মুখ গুজে ভাবে যে বিপদটাই চলে গেছে, আমরাও কিন্তু ঠিক তাই করি। অস্বস্তিকর কোনো আর্থিক সত্যি সামনে এলেই চোখ বন্ধ করে ফেলি। আমাদের ব্রেনও তখন আমাদের বোঝায়, আরে যা দেখছো না, তার তো কোনো অস্তিত্বই নেই। কিন্তু সমস্যাটা হলো, আর্থিক বিপদকে না দেখার ভান করলে সেটা কিন্তু আরও বড় হয়ে ফিরে আসে। একটু সৎভাবে ভাবা যাক তো, আমাদের সাথে এমন হয় না যে ধরুন সপ্তাহ শেষে অনেক খরচ হয়ে গেল, তারপর আর ইচ্ছে করেই ব্যাংক ব্যালেন্সটা চেক করি না, অথবা ক্রেডিট কার্ডের বিলটা হাতে পেয়ে না খুলেই ড্রয়ারে রেখে দিলাম। ব্যাস, এটাই হলো সেই অস্ট্রিচ এফেক্ট। আর এই যে একটা সাময়িক শান্তি পাই আমরা, এটা কিন্তু আসলে আমাদের ভবিষ্যতের আর্থিক স্বাধীনতার বিনিময়ে কিনা। তো এই ভয়টা ভাঙার জন্য প্রথম মাসের কাজটা কিন্তু খুবই সহজ। শুধু ৪টা সংখ্যা জানতে হবে। ১. ট্যাক্স দেওয়ার পর হাতে ঠিক কত টাকা আসে। ২. বেঁচে থাকার জন্য একদম মিনিমাম খরচটা কত। ৩. ভবিষ্যতের জন্য এখন ঠিক কতটা জমানো হচ্ছে। আর ৪. এই সব কিছুর পর নিজের একটু আনন্দ বা শখের জন্য কতটুকু থাকছে। এই ৪টা সংখ্যাকে বলতে পারেন আমাদের ফাইন্যান্সিয়াল জিপিএস। একবার এটা জেনে গেলেই কিন্তু সঠিক পথের দিকে এগোনো যাবে। আচ্ছা, প্রথম মাস তো গেল, আমরা আমাদের আর্থিক অবস্থার একটা পরিষ্কার ছবি পেয়ে গেছি। এবার মাস ২ আর ৩, এই ২ মাসের কাজ হলো সুরক্ষা তৈরি করা। মানে যে ভিত্তিটা আমরা তৈরি করলাম, তার উপর একটা মজবুত আর্থিক দুর্গ বানানোর সময় এখন। এই পর্যায়ে আমরা আনএক্সপেক্টেড কোনো বিপদ থেকে নিজেদের বাঁচানোর জন্য একটা সেফটি নেট তৈরি করব, আর আমাদের এগিয়ে যাওয়ার পথে যে বড় বড় বাধাগুলো আছে সেগুলোকে সরাতে হবে। দ্বিতীয় মাসের লক্ষ্যটা একদম সোজাসাপটা। প্রথম মাসে বেঁচে থাকার জন্য যে মিনিমাম খরচের হিসাবটা বের করা হয়েছিল, ঠিক সেই পরিমাণ টাকা এই ১ মাসে জমিয়ে ফেলতে হবে। এটাই হবে আমাদের প্রথম সুরক্ষা প্রাচীর। আর এটাই আমাদের মাস মাইনের ওপর নির্ভর করে চলার যে চক্র, সেখান থেকে বেরোনোর প্রথম ধাপ। অনেকেই সঞ্চয় করাটাকে এক ধরনের ত্যাগ বা কষ্ট হিসেবে দেখেন, কিন্তু এভাবে দেখলে চলবে না। এই কথাটা একদম মনে গেঁথে নিন। আমরা নিজেদের বঞ্চিত করছি না, আমরা আসলে ভবিষ্যতের জন্য স্বাধীনতা কিনছি। তাই এই একটা মাসের জন্য অপ্রয়োজনীয় খরচগুলো, যেমন ধরুন যে সাবস্ক্রিপশনগুলো কাজে লাগে না বা খুব বেশি বাইরে খাওয়া, এগুলো একটু বন্ধ করতে হবে। মনে রাখতে হবে, এই সামান্য ত্যাগটা কিন্তু দীর্ঘমেয়াদী স্বাধীনতার জন্য একটা সেরা বিনিয়োগ। এবার আসা যাক তৃতীয় মাসে। এই মাসের কাজ হলো ঋণ মোকাবেলা করা। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, সব ঋণ কিন্তু শত্রু নয়। কিছু ঋণ আছে, যেমন ধরুন এডুকেশন লোন বা হোম লোন, এগুলো অনেকটা সিঁড়ির মতো, যা আমাদের ওপরে উঠতে সাহায্য করে। এগুলোকে বলা যায় ভালো ঋণ। আর অন্যদিকে আছে খারাপ ঋণ, যেমন হাই ইন্টারেস্টের ক্রেডিট কার্ড লোন। এগুলো হলো পায়ের শিকলের মতো, যা শুধু আমাদের নিচের দিকেই টেনে নামায়। তাহলে আমাদের প্ল্যানটা হবে একটা যুদ্ধক্ষেত্রের মতো। প্রথম কাজ, সব ঋণকে সুদের হার অনুযায়ী সাজিয়ে একটা লিস্ট বানানো, সবচেয়ে বেশি থেকে সবচেয়ে কম।
এরপর যেগুলো সুদের হার 8% বেশি সেগুলোকে টার্গেট করতে হবে, আর হাতে যা অতিরিক্ত টাকা আসবে সবটা দিয়ে ওগুলোর উপর অ্যাটাক করতে হবে। একটা কথা মনে রাখা খুব দরকার, হাই ইন্টারেস্ট লোন শোধ করাটা কিন্তু এক ধরনের ঝুঁকিমুক্ত বিনিয়োগ, যেখানে রিটার্নটা সবচেয়ে বেশি। খারাপ ঋণের ওই শিকলগুলো থেকে একবার মুক্ত হতে পারলেই আমাদের পরের লক্ষ্য হবে একটা সম্পূর্ণ ইমার্জেন্সি ফান্ড তৈরি করা, মানে 3 থেকে 6 মাসের বেসিক খরচ চালানোর মতো টাকা একটা আলাদা অ্যাকাউন্টে জমানো। আর এই টাকাটা এমন একটা সেভিংস অ্যাকাউন্টে রাখতে হবে যেখানে সাধারণ অ্যাকাউন্টের চেয়ে সুদ একটু বেশি পাওয়া যায়, কিন্তু দরকার পড়লে যেন সহজেই তোলাও যায়। এটাই হবে আমাদের ফাইনাল সুরক্ষা প্রাচীর। বেশ, মাস 4 এবং 5, এবার খেলার কৌশল বদলানোর সময়। এতদিন আমরা ডিফেন্স সামলাচ্ছিলাম, নিজেদের আর্থিক দুর্গটাকে মজবুত করছিলাম। এখন ডিফেন্স থেকে বেরিয়ে অ্যাটাকে যাওয়ার পালা, মানে এবার আমরা আক্রমণাত্মকভাবে সম্পদ তৈরির দিকে এগোব। সম্পদ তৈরির সবচেয়ে সহজ আর প্রথম ধাপটা হয়তো আমাদের হাতের কাছেই আছে। অনেক কোম্পানিতেই কিন্তু রিটায়ারমেন্ট সেভিংসের জন্য টাকা দিলে কোম্পানিও তার সাথে কিছু টাকা যোগ করে দেয়। এটা হলো 100% নিশ্চিত রিটার্ন। ভাবা যায়? এটা কিন্তু একেবারে ফ্রি টাকা। আর এই সুযোগটা হাতছাড়া করা মানে হলো টেবিলের ওপর পড়ে থাকা টাকাটা ইচ্ছে করে না তোলা। এবার এই সংখ্যাটার দিকে তাকান, 10.5%। এটা কি? এটা হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগের অবিশ্বাস্য একটা শক্তি। যেমন ধরুন S&P 500-এর মতো একটা ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করার মানে হলো একটা বা দুটো কোম্পানিতে টাকা না রেখে আমেরিকার সেরা 500টা কোম্পানিতে একসাথে অল্প অল্প করে টাকা লাগানো। এতে কি হয়? ঝুঁকিটা অনেক কমে যায়। আর গত 20 বছরে এর গড় বার্ষিক রিটার্ন ছিল প্রায় 10.5%। তাহলে প্রশ্ন হলো, শুরুটা হবে কিভাবে? খুব সহজ। ধাপ 1, কোম্পানিতে ম্যাচিংয়ের সুবিধা থাকলে সেটা পুরোপুরি নিতে হবে। ধাপ 2, একটা ট্যাক্স সেভিং অ্যাকাউন্টের মাধ্যমে সহজ কোনো ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ শুরু করা। আর ধাপ 3, যেটা খুব জরুরি, একই সাথে এমার্জেন্সি ফান্ডটাও কিন্তু বাড়িয়ে যেতে হবে। হ্যাঁ, দুটোই একসাথে করা সম্ভব, আর দুটোই খুব দরকারি। পঞ্চম মাসে এসে আমাদের আর্থিক ইঞ্জিনটায় আরও একটু জ্বালানি ভরতে হবে, মানে এবার আয় বাড়ানোর দিকে নজর দিতে হবে। এর জন্য মূলত দুটো রাস্তা আছে। প্রথমটা হলো নিজের বর্তমান চাকরিতেই নিজের ভ্যালু বাড়িয়ে স্যালারি বাড়ানোর জন্য কথা বলা। আর দ্বিতীয় এবং প্রায় সবচেয়ে দ্রুত কাজ করে সেটা হলো নতুন একটা চাকরি খোঁজা, যেখানে দক্ষতার আরও ভালো দাম পাওয়া যাবে। তবে শুধু মূল চাকরি নয়, এর বাইরেও কিন্তু আয়ের রাস্তা খোলা যায়। এমন কোনো দক্ষতা, ধরুন লেখালেখি, ডিজাইন বা যে কোনো শখকে কাজে লাগিয়েও কিন্তু মাসে কিছু অতিরিক্ত টাকা আয় করা সম্ভব। আর এই যে সামান্য অতিরিক্ত টাকা, এটাই কিন্তু আমাদের আর্থিক স্বাধীনতার জার্নিটাকে কয়েক বছর এগিয়ে দিতে পারে। এবং অবশেষে আমরা এসে গেছি 6ষ্ঠ মাসে। এই মাসের কাজ হলো সাফল্যকে অটোম্যাটিক করে দেওয়া, মানে গত 5 মাস ধরে যে এত পরিশ্রম করা হলো সেটাকে একটা স্থায়ী রূপ দেওয়ার জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এই মাসে আমরা এমন একটা সিস্টেম বানাবো যেটা আমাদের ইচ্ছা শক্তির ওপর নির্ভর করবে না, বরং নিজে থেকেই আমাদের অর্থনৈতিক লক্ষ্যগুলো পূরণ করতে থাকবে। আচ্ছা, ডিসিশন ফ্যাটিগ বা সিদ্ধান্ত নেয়ার ক্লান্তি, এই ব্যাপারটা কখনো অনুভব করেছেন? সারা দিন ধরে আমাদের কিন্তু শত শত ছোট বড় সিদ্ধান্ত নিতে হয়। কি পড়ব, কি খাবো, কোন কাজটা আগে করব, এসব করতে করতে দিনের শেষে আমাদের মানসিক শক্তি একদম ফুরিয়ে যায়। আর তখনই আমরা সহজ রাস্তাটা বেছে নিই, যেমন জিমটা আজ বাদ দিই, বা একটা অস্বাস্থ্যকর খাবার খেয়ে ফেলি, আর টাকা পয়সার হিসেব তো ভুলেই যাই। অটোমেশন বা স্বয়ংক্রিয় সিস্টেম আমাদের ঠিক এই মানসিক ক্লান্তির ফাঁদ থেকেই বাঁচায়। এই অটোমেটিক সিস্টেমটা একটা আর্থিক জলপ্রপাতের মতো কাজ করবে। ভাবুন তো, মাসের শুরুতে বেতনটা একটা মূল অ্যাকাউন্টে আসবে, যেটা হলো জলপ্রপাতের উৎস। সেখান থেকে প্রথম স্রোতটা নিজে নিজেই বিল আর জরুরি খরচগুলো মিটিয়ে দেবে। এরপর দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্রোতটা চলে যাবে আমাদের সঞ্চয় আর বিনিয়োগের অ্যাকাউন্টে। সবশেষে যা পড়ে থাকবে সেই জলটুকু হলো দৈনন্দিন খরচের জন্য। এর ফলে বাজেট নিয়ে আর মাথা ঘামানোর কোনো দরকারই পড়বে না। এই যে কথাটা দেখছেন, এটাই কিন্তু পুরো পরিকল্পনার আসল সারমর্ম। আর্থিক সাফল্যটা আসলে ইচ্ছাশক্তির ওপর নির্ভর করে আসে না,
বরং এমন একটা সিস্টেম বানিয়ে ফেলা থেকে আসে যেখানে ইচ্ছাশক্তির আর কোনো দরকারই পড়ে না, আর অটোমেশন ঠিক এই কাজটাই করে দেয়। এই 6 মাসের জার্নিটা কিন্তু কোনো শেষ নয়, বরং এটা একটা নতুন শুরুর ভিত্তি। আমরা এমন একটা আর্থিক ইঞ্জিন তৈরি করে ফেলেছি যা এখন থেকে আমাদের হয়ে নিজে থেকেই কাজ করবে। সময়ের সাথে সাথে আয় বাড়বে, জীবনের লক্ষ্যও হয়তো বদলে যাবে, কিন্তু এই সিস্টেমটা সবসময় পাশে থাকবে। এখন আসল প্রশ্নটা হলো, এই যে নতুন শক্তি আর স্বাধীনতা পাওয়া গেল, এটা দিয়ে আমরা আমাদের ভবিষ্যতের গল্পটা কিভাবে লিখব?